সরলরেখা এবং ত্রিকোণমিতির লেকচারে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এই লেকচারের শুরুতে আমি সরলরেখা নিয়ে আলোচনা করব। তো সরলরেখার প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা চলে আসে সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা আসলে দুই প্রকার, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখন আমরা দেখব যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিভাবে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে শিফট করি। আচ্ছা, তো চলো তোমাদের জন্য একটা কথা আমি বলে রাখতে চাই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আসলে আবিষ্কার করেন গণিতবিদ রেনে দেকার্ত। তো তিনি এই আবিষ্কারের পিছনে একটা মজার ঘটনা আছে। সেটা হচ্ছে উনি যখন তার ঘরের ভেতর বসেছিলেন তখন তার ঘরের ভেতর একটা মাছি ঢুকে যায়। তো ওই মাছির অবস্থান নির্ণয় করতে গিয়ে তিনি আসলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করেন। তো ধরো এটাই আমার হচ্ছে এক্স অক্ষ আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এবং ধরো হচ্ছে এখানে মাছিটা আছে আমার পি বিন্দুতে, ধরলাম এর অবস্থান হচ্ছে এক্স ওয়াই। তো মূল বিন্দু থেকে এখান থেকে একটা দূরত্ব টানি। আচ্ছা, তো আমরা তো বেসিক্যালি এটা বলে দিতে পারবো যে হ্যাঁ এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে ওয়াই এবং এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে এক্স, এবং এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে আমার যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমি এটা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল, আর এখান থেকে এটুকু দূরত্ব আমি ধরে নিলাম হচ্ছে আর লম্ব ডিভাইড বাই প্রতিভুজ, অতএব ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। ঠিক অনুরূপভাবে আমি এখান থেকে এটা লিখতে পারবো যে এক্স ইকুয়াল আর কস থিটা। এখন এই দুটাকে যদি আমি ভাগ দিই, এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ দিই তাহলে আমি এটা লিখতে পারবো যে ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স, অতএব থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবং এই সমীকরণ দুটোকে যদি আমি বর্গ করে যোগ করে দিই তাহলে আমি হচ্ছে আর এর মানটা, অর্থাৎ এই মূল বিন্দু থেকে এই মাছির যে দূরত্ব সেটা আমি পেয়ে যাচ্ছি আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই পি বিন্দুকে আমি হচ্ছে এক্স ওয়াই দ্বারা প্রকাশ না করে আমি আর এবং থিটা দ্বারা প্রকাশ করব। আর এই যে প্রকাশ করলাম, এই প্রকাশ করার পদ্ধতি হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে আমার আর থিটা। আচ্ছা, এখন এই থিটাটা কি? এই থিটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। এখন আমরা চারটা কোঅর্ডিনেটে কিভাবে থিটার মানটা বের করতে হয় সেটা একটু চলো দেখে আসি। যখন আমার ওই মাছিটা যখন আমার পি বিন্দুতে ছিল, অর্থাৎ সে যখন ফার্স্ট কোঅর্ডিনেট ছিল তখন তো থিটার মান আগে তো দেখালাম যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং যখন আমার ওই মাছিটা সেকেন্ড কোঅর্ডিনেট থাকবে তখন আবার এখানে দেখো হচ্ছে আমার পাচ্ছি যে থিটা ড্যাশ সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি একটা ত্রিভুজ কল্পনা করি, অতএব ট্যান থিটা ড্যাশ সমান হচ্ছে লম্বভাগ ভূমি, সেখান থেকে আমি হচ্ছে এটা বের করতে পারবো। কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে থিটা আমাদের যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে থিটা, সেই থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? অবশ্যই আমার হচ্ছে এইটুকু। তাহলে আমার টার্গেট হচ্ছে এইটুকু বের করা, অর্থাৎ এইটুকুকে আমি এভাবেই লিখতে পারি যে পুরোটা যদি আমি হচ্ছে এখান থেকে এইটুকুকে আমি যদি 180 ডিগ্রি ধরি, তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমি হচ্ছে এই থিটা ড্যাশটুকু যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু আমি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে আমার যে থিটা, সেই থিটা ইকুয়াল হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এখন ওই রেনে দেখার তো মাছি যদি আমার থার্ড কোঅর্ডিনেট থাকে তবে আমি কিভাবে থিটার মানটা বের করবো? তো দেখো যে এখানে এক্স আর ওয়াই এর মানের জন্যই আমি হচ্ছে এখানে থিটা ড্যাশটা পেয়ে যাবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ এখানে আমি একটা ত্রিভুজ কল্পনা করে নিয়ে আমি হচ্ছে থিটা ড্যাশটা পেয়ে যাবো। কিন্তু আমার যে থিটা সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এক্ষেত্রে দেখো যে সেই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা আসলে 180 ডিগ্রি প্লাস থিটা ড্যাশ এই কোণটা উৎপন্ন করছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি এভাবে এটা লিখতে পারি, এখানে আমাদের থিটা সেটা সমান হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমি কিন্তু এখানে এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে আমি সেটা নিছি, কিন্তু আরেকটা হতে পারে যে হ্যাঁ সে ঘড়ির কাঁটার দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে আমি সেটাও নিতে পারি। তো ঘড়ির কাঁটার দিকে যে কোণটা উৎপন্ন হয় সে কোণকে আসলে ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এক্ষেত্রে আমি যদি এই কোণটা নিতে চাই তাই প্রথমে আমি হচ্ছে মাইনাস লিখব
ব্র্যাকেটের ভেতর। আচ্ছা তোমরা এখানে দেখো যে এখান থেকে এটুকু হচ্ছে আমার হচ্ছে 180 ডিগ্রি, তো সেই 180 ডিগ্রি থেকে আমার হচ্ছে থিটা ড্যাশটা যদি বিয়োগ দিয়ে দিই তবেই তো আমি হচ্ছে এই কোণটা পেয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে আমার এই কোণ হচ্ছে মাইনাস, প্রথমে যেহেতু ঘড়ি কাটার দিকে 180 বা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x, তো পরের লাইনে আমি লিখবো মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। আচ্ছা এখন ওই মাছিটা যদি আমার হচ্ছে চতুর্থ কোয়ার্ডারে যদি থাকে তবে সে কী হবে দেখো হচ্ছে সে এক্স অক্ষের সাথে ঘড়ি কাটার বিপরীত দিকে সেই এই কোণটা উৎপন্ন করবে, আর এই কোণের মানটা হচ্ছে পুরো 360 ডিগ্রি থেকে আমি শুধু থিটা ড্যাশটা বিয়োগ দিয়ে দেবো। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি এখানে আমার থিটার সমান হচ্ছে 360 বা হচ্ছে টোয়াইস পাই মাইনাস tan ইনভার্স y/x, অথবা আমি হচ্ছে ঘড়ি কাটার দিকের সাথে আমি হচ্ছে এই কোণটাও নিয়ে আমি হিসাব করতে পারি। সেক্ষেত্রে যেটা হবে যে থিটা সমান হচ্ছে মাইনাস থিটা ড্যাশ, কারণ সেই মানটা একই হবে কিন্তু চিহ্ন ঘড়ি কাটার যেহেতু আমি দিকে নিচ্ছি তাই সামনে একটা মাইনাস দেওয়া লাগবে, সমান হচ্ছে মাইনাস tan ইনভার্স y/x। এখন আমরা দেখবো যে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে পোলার স্থানাঙ্ক এবং হচ্ছে পোলার স্থানাঙ্ককে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে শিফট করা যায় সেটা। তো দেখো হচ্ছে প্রথম যে ম্যাথটা সেই ম্যাথটা অবশ্যই হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক। তো এই মানুষের আমরা এটা নিমিষে বলে দিতে পারি যে হ্যাঁ সে হচ্ছে থার্ড কোয়ার্ডিনে অবস্থিত -1 -√3। আচ্ছা তো পোলার স্থানাঙ্কের জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার r দরকার, অর্থাৎ এখানে আমার যে r সেটা হচ্ছে √x² + y²। এখানে আমার x এর মান হচ্ছে -1, y হচ্ছে -√3, তারপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 + 3 হচ্ছে 2। এখন আমরা দেখবো যে কীভাবে থিটার মানটা বের করি। তো থিটার আমি আগেই বলছিলাম যে থিটা সেই থিটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ হচ্ছে আমার এই কোণটা বের করতে হবে। তো এই কোণে আমি আগে তো বললাম যে এই কোণের মানটা হচ্ছে আমার 180 ডিগ্রি, অর্থাৎ পাই প্লাস tan ইনভার্স y/x, অর্থাৎ y এর মান হচ্ছে আমার হচ্ছে √3, x এর মান হচ্ছে 1। আর আমি ঘড়ির কাঁটার দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে আমি এটাও বের করতে পারি, আর এই কোণের মান তো আমি আগে বললাম যে -পাই প্লাস tan ইনভার্স y/x। তো y হচ্ছে আমার √3, x এর মান হচ্ছে 1। তো অর্থে পোলার স্থানাঙ্ক আচ্ছা, আর এই অংশের মান হচ্ছে পাই প্লাস 3 হচ্ছে 4π/3 মাইনাস পাই প্লাস -2π/3। আচ্ছা এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখে আসবো। আচ্ছা প্রথম যখন আমি সূত্রটা প্রমাণ করি তখন আমি লিখছিলাম হচ্ছে x ইকুয়াল r cos থিটা এবং হচ্ছে y ইকুয়াল r sin থিটা। তো এখানে x এবং y এর মানটা বসাই দিই, সেটা হোল স্কয়ার প্লাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2 x এর মান r cos থিটা মান r sin থিটা, ওকে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা সমান প্লাস r স্কয়ার cos থিটা ইন্টু sin থিটা। তো এর পরবর্তীতে আমি হচ্ছে এটাকে এই পাশে যদি শিফট করে নিয়ে এসে r স্কয়ারটা যদি কমন নিই তাহলে আমি লিখতে পারবো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা sin থিটা ইকুয়াল a স্কয়ার। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে, এটাকে আমি কিভাবে লিখবো cos থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার।
এখন আমরা 3 নম্বর ম্যাথটা দেখব। তো 3 নম্বর ম্যাথ দেখে আমরা এটা বলে দিতে পারি যে হ্যাঁ সে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে সে তাকে প্রকাশ করা হয়েছে, কারণ দেখো এখানে আর আছে এবং হচ্ছে আমার যেহেতু থিটা আছে। আচ্ছা, পোলার স্থানাঙ্ক থেকে আমাদের কাজ হচ্ছে একে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে শিফট করে নেওয়া। আচ্ছা, তো এই লাইনের পরে প্রথমে আমি যেটা করব যে উভয় পাশে আমি হচ্ছে আবার আর স্কোয়ার দিয়ে গুণ করে দেব। আর স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই তবে আর স্কোয়ার তারপর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, আর স্কোয়ার যদি ভেতরে চলে যায় তবে আমার হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আর আমরা জানি হচ্ছে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু স্কোয়ার থাকে তো এর উপর আবার স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। আর আমরা এটাও জানি হচ্ছে এক্স ইকুয়াল আর কস থিটা, কিছু সূত্র প্রমাণের সময় সেটা দেখাইছি, আর ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। তো এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে হচ্ছে যে ফর্মে চলে আসলো, এখানে কিন্তু আসলে আমার হচ্ছে আরও নাই থিটাও নাই, তো আমরা এটা বলে দিতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে আমার হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে একে আমরা প্রকাশ করলাম, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো যে আমরা এখন এক্সাম্পল 2 দেখবো। এই এক্সাম্পল 2তে তো বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0-4 এবং হচ্ছে 0+4 হলে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত। তো এটা তোমাদের হচ্ছে বইয়ের ম্যাথ, এটা তোমরা ইজিলি ভাবে সলভ করতে পারবা, বাট আমি চাচ্ছি যে কিভাবে একে ভিন্ন আঙ্গিকে একে সলভ করা যায়। তো আমি ধরে নিলাম যে দুইটা শীর্ষবিন্দু, একটা হচ্ছে আমার হচ্ছে 0-4 এবং আরেকটা শীর্ষবিন্দু হচ্ছে 0-4, ধরি হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দু আমার এক্স ওয়াই। আচ্ছা, তো প্রথমে আমি দেখি যে প্রথম শীর্ষবিন্দু এবং দ্বিতীয় শীর্ষবিন্দুর মধ্যবিন্দুটা কত হচ্ছে। প্রথম শীর্ষবিন্দু এবং দ্বিতীয় শীর্ষবিন্দুর মধ্যবিন্দুটা অবশ্যই হচ্ছে আমার 0,0, কারণ জানি আমরা মধ্যবিন্দু যে নির্ণয় যে সূত্র সেটা হচ্ছে 0+0/2 এবং হচ্ছে 4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ সে হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে মধ্যবিন্দু পাচ্ছি। তাহলে আমি বলে দিতে পারি যে হ্যাঁ আমার যে এই দুইটা শীর্ষবিন্দু যে মধ্যবিন্দু সেটা হচ্ছে আমার মূল বিন্দুতে অবস্থিত, অর্থাৎ এক্ষেত্রে আমি হচ্ছে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কল্পনা করতে পারি। এদিকে হচ্ছে আমার এক্স অক্ষ, উপর দিকে হচ্ছে আমার ওয়াই অক্ষ। আচ্ছা, এখন দেখো যে এ আর বি এই দুইটা বিন্দুর দূরত্বটুকু কত। এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে 8, কারণ হচ্ছে এ বি দূরত্ব মডুলাস অফ 4 - -4 ইকুয়াল হচ্ছে 8, অর্থাৎ আমি এটা বলতে পারবো যে হ্যাঁ আমার এ থেকে ও বিন্দু বা হচ্ছে মূল বিন্দু যে দূরত্ব সেই দূরত্বটুকু হচ্ছে আমার 4 এবং এ থেকে যে সি বিন্দুর যে দূরত্ব এই দূরত্বটুকু হচ্ছে আমার 8, কারণ এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এখন দেখো যে এখান থেকে আমি হচ্ছে সিম্পলি পিথাগোরাসের সূত্র ইউজ করে আমি হচ্ছে ও থেকে সি বিন্দু যে দূরত্ব সেটা বের করতে পারি। তো সেই দূরত্বটুকু যদি আমার হচ্ছে যদি ডি হয় তাহলে আমি এটা লিখতে পারবো যে ডি স্কোয়ার ইকুয়াল 8 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, অতএব ডি ইকুয়াল +/4√3। আচ্ছা, এখন দেখো আমি যে ডি দূরত্বটুকু পাইলাম সেটা কি আসলে এই সি বিন্দুর কি এক্স এর মান না ওয়াই এর মান? অবশ্যই এটা হচ্ছে এক্স এর মান, কারণ দেখো সি বিন্দু কিন্তু আমার হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, আর আমরা এটা জানি যে এক্স অক্ষে ওয়াই এর মানটা হচ্ছে 0, তাই আমি এই সি বিন্দুর যে স্থানাঙ্ক সেখানে আমি হচ্ছে ওয়াই এর মান আমি 0 লিখতে পারি, এবং যে এক্স এর মান সেই এক্স এর মানটা হচ্ছে আমার দুইটা, অর্থাৎ +/4√3। আচ্ছা, প্লাস মাইনাস হওয়ার কারণ হচ্ছে এই ত্রিভুজটা আমার হচ্ছে এদিকেও হতে পারে, এই ত্রিভুজটা আবার হচ্ছে এদিকেও থাকতে পারে। তো যেহেতু যখন আমি ত্রিভুজটা এদিকে কল্পনা করব তখন আমার যে এক্স এর মান সেই এক্স এর মানটা হচ্ছে 4√3, এবং যখন ত্রিভুজটা আমি যদি এই দিকে কল্পনা করি তখন আমার হচ্ছে এই এক্স এর মানটা হচ্ছে আমার হচ্ছে -4√3 এবং ওয়াই এর মান তো সবসময় আমার 0 হবে, অতএব তৃতীয় শীর্ষের যে তৃতীয় শীর্ষ তার স্থানাঙ্ক হচ্ছে +/4√3,0। এটা আমার অ্যান্সার। এক্সাম্পল 3তে তোমরা দুইটা ম্যাথ দেখতে পাচ্ছ, এটা আসলে তোমাদের বইয়ের ম্যাথ, আসলে তোমাদের তোলার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য আমি এটা তোমাদেরকে দেখাইছি। আমি দুইটা কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং হচ্ছে সামান্তরিক এদের মাঝে কি সম্পর্ক, এবং বর্গ এবং হচ্ছে রম্বস এদের মাঝে কি সম্পর্ক আছে। তো দেখো আমার হাতে একটা আয়তক্ষেত্র আছে,
তো আয়তক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ এই বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। এবং এই আয়তক্ষেত্রের এক পাশে যদি একটু প্রেশার দেই তো আমি যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার সামান্তরিক। তো এখান থেকে আমি এটা বলতে পারবো যে হ্যাঁ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় কিন্তু পরস্পর অসমান, কারণ এখান থেকে যেটুকু দূরত্ব এখান থেকে সেটুকু দূরত্ব কিন্তু সেম হবে না। এটা যদি আমার হচ্ছে সামান্তরিক হয় তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা হলে এটাও এ, এটা যদি বি হয় এটা আমার হচ্ছে বি, এবং এর যে কর্ণগুলো সেই কর্ণগুলো পরস্পর অসমান। এখন আমরা দেখি যে রম্বস এবং বর্গের মাঝে কি সম্পর্ক। দেখো আমার হাতে একটা বর্গ আছে, এখান থেকে দেখো যে এর চারটা বাহুই আমার হচ্ছে সমান এবং কর্ণগুলো পরস্পর সমান। তো এই বর্গের এক পাশে যদি আমি একটু প্রেশার দেই তো আমি যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার রম্বস। তো এই কনসেপ্ট থেকে আমি এটা বলতে পারবো যে হ্যাঁ রম্বসের চারটা বাহুই পরস্পর সমান, এই কর্ণগুলো পরস্পর অসমান এবং এই কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এই বাহু যদি এ হয় এটা আমার এ, এটা আমার এ, এটা আমার এ, এবং এর কর্ণ যদি একটা সি হয় আর একটা যদি ডি হয় তো আমি বলতে পারবো যে মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি, কারণ তার হচ্ছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এবং এখান থেকে আরও বলতে পারবো যে হ্যাঁ সি ইজ নট ইকুয়াল ডি। তো এখন আমার এই দুইটা কনসেপ্ট ইউজ করে আসলে আমার এই ম্যাথগুলো করতে হবে, দেখে আমি তোমাদেরকে এটা দেখালাম। এখন আমরা অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তিকরণের সূত্রগুলো দেখে আসি। তো x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে x বিন্দু m1 m2 অনুপাতে যদি অন্তর্বিভক্তি করলে তো আমরা জানি হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে ওই x এর মান এবং হচ্ছে এটা হচ্ছে আমার ওই y এর মান। আচ্ছা এটা তো তোমাদের সবাই জানো। আচ্ছা এখন তোমাকে যদি বলা হয় ধরো হচ্ছে এখানে হচ্ছে a একটা বিন্দু আছে এবং এখানে আর b একটা বিন্দু আছে এবং এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে p একটা বিন্দু যদি ধরো হচ্ছে 2:3 অনুপাতে যদি অন্তর্বিভক্তিকরণ যদি করে তবে আমি কি লিখতে পারি, AP PB সমান 2:3 এটা হবে, নাকি BP AP সমান 2:3 এটা হবে। তো এই ক্ষেত্রে আমি বলে নেই যে প্রথমে তোমার ম্যাথে প্রথম যে বিন্দুটা আছে সেই বিন্দুটা থেকে আমাকে হিসাব শুরু করতে হবে। অর্থাৎ এখানে বলা ছিল যে এই বিন্দুদের সংযোগ রেখাকে পি বিন্দুটা হচ্ছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তি করে, অর্থাৎ প্রথম বিন্দু ছিল আমার হচ্ছে এ, তাই আমি হচ্ছে প্রথম বিন্দু থেকে হিসাব করব, অর্থাৎ আমার এটা হবে যে AP PB সমান হচ্ছে 2:3 এটা হবে এবং নিচেটা এটা হবে না। এখন আমরা দেখব বহির্বিভক্তিকরণ সূত্র, অর্থাৎ x1 y1 ও x2 y2 বিন্দুদের সংযোগ রেখাকে p বিন্দু যদি m1:m2 অনুপাতে যদি বহির্বিভক্ত করে তবে এটা হচ্ছে আমার বহির্বিভক্তিকরণ সূত্র। তো বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে তোমার দুইটা কেস করতে পারে, একটা হচ্ছে m1 is greater than m2 আর m1 is less than m2। এই ম্যাথে দেখো যে পি বিন্দু বলা হয়েছে যে পি বিন্দু হচ্ছে x1 y1 এবং x2 y2 কে m1:m2 অনুপাতে বহির্বিভক্তি করে। আমি ধরে নিলাম যে প্রথম ক্ষেত্রে আমি যদি m1 is greater than যদি m2 হয় তাহলে এটা যদি আমার a পয়েন্ট x1 y1 আর এটা আমার হচ্ছে b পয়েন্ট x2 y2। যদি m1 is greater than m2 হয় তবে p বিন্দু হবে প্রথম বিন্দু থেকে বাইরের দিকে, অর্থাৎ p বিন্দু হবে আমার হচ্ছে এখানে, আর আমার যে m1 হবে সেই m1টা হবে আমার এখান থেকে এতটুকু আর m2 হবে এখান থেকে এতটুকু। আচ্ছা কিন্তু যদি m1 is less than m2 হয় তাহলে p বিন্দু হবে আমার হচ্ছে প্রথম বিন্দু থেকে, অর্থাৎ এখানে প্রথম বিন্দু হচ্ছে আমার হচ্ছে x1 y1। তো এক্ষেত্রে আমি যেটা পাচ্ছি সেটা হবে এ হচ্ছে আমার x1 y1, এখানে b পয়েন্ট x2 y2 এই বিন্দু সংযোগ রেখা, এবং তাহলে পি বিন্দু হবে আমার হচ্ছে এদিকে x, y, আর এখানে আমার হচ্ছে এখান থেকে এটুকু সেটা হচ্ছে আমার m1 আর এখান থেকে এটুকু সেটা হচ্ছে আমার m2। আচ্ছা এখন আমরা দেখবো যে ত্রিভুজের কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে আমি দেখি হচ্ছে ভারকেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এই x এর মানগুলো যোগফল ডিভাইড বাই বাহুর সংখ্যা এবং y এর মানগুলো যোগফল ডিভাইড বাই বাহুর সংখ্যা। এটা শুধুমাত্র ত্রিভুজ না, তোমার হচ্ছে চতুর্ভুজ, বহুভুজ বা অন্যান্য ক্ষেত্রেও এটা হতে পারে। তো আমি দেখি যে ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হবে। ধরো এটা আমার হচ্ছে একটা ত্রিভুজ,
এ বাহু যদি আমার হচ্ছে x1 y1, বি বাহু x2 y2, সি বাহু x3 y3 হলে তাহলে এর যে ভারকেন্দ্র সেই ভারকেন্দ্র হচ্ছে x এর মানগুলোর যোগফল, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই বাহুর সংখ্যা, এর বাহুর সংখ্যা হচ্ছে আমার 3, কমা এটা হচ্ছে যে y এর মানগুলোর যোগফল y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই বাহুর সংখ্যা হচ্ছে আমার 3। এটা যদি আমার এ বিন্দু হয়, এ বিপরীত বাহু হচ্ছে আমার এ, বি হলে বি, সি হলে সি। এটা তো গেলে ভারকেন্দ্র। এখন আমরা দেখবো যে আন্তঃকেন্দ্র কিভাবে নির্ণয় করা হয়। আন্তঃকেন্দ্রের যে সূত্র, আন্তঃকেন্দ্র সমান হচ্ছে এ x1, অর্থাৎ হচ্ছে এ এর সাথে হচ্ছে আমার x1 গুণ এ x1 প্লাস বি x2 প্লাস সি x3 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি, কমা এ y1 প্লাস বি y2 প্লাস সি y3 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি। তো প্রশ্নে বলা হয়েছে যে 0,0, 0,3 এবং 4,0 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের আন্তঃকেন্দ্র নির্ণয় করো। তো দেখো আমি ছবির মাধ্যমে এই ত্রিভুজটাকে একটু প্রকাশ করে দেখি। এটা হচ্ছে আমার 0, 0, এটা হচ্ছে আমার 4,0, আর এটা হচ্ছে আমার 0,3। এটা হচ্ছে আমার সেই ত্রিভুজটা, আর এটুকুর দৈর্ঘ্য হচ্ছে আমার হচ্ছে 4, এটুকু হচ্ছে আমার 3, আর পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমি পাচ্ছি হচ্ছে এটুকু মান হচ্ছে আমার হচ্ছে 5। আচ্ছা, তো এক্ষেত্রে আমি যে আন্তঃকেন্দ্রের যে সূত্রটা কিছুক্ষণ আগে দেখালাম, যে ওই আন্তঃকেন্দ্রের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে আন্তঃকেন্দ্র ax1, অর্থাৎ আমি এই 4-এর সাথে এই যে বিপরীত বিন্দুর x1 সেটা আমি নেব, অর্থাৎ 4 into 0 প্লাস 5 into 0 প্লাস 3-এর সাথে আমার হচ্ছে 4 গুণ ডিভাইডেড বাই 5 প্লাস 3 প্লাস 4, আর ওয়াইয়ের যে মান সেটা হচ্ছে ay2, এটা হচ্ছে আমার এ, এর সাথে হচ্ছে এর বিপরীত বিন্দুর যে ওয়াইয়ের মান তা সেটা গুণ, অর্থাৎ 4 into 3 প্লাস by3 5 into 0 প্লাস cy3 3-এর সাথে আমার 0 গুণ ডিভাইডেড বাই এ প্লাস প্লাস সি, এবং ক্যালকুলেশন করে আমি পাচ্ছি হচ্ছে এর আন্তঃকেন্দ্র হচ্ছে 1,1। আচ্ছা, তো এখন তোমাদের একটা ম্যাথ দেওয়া হলো যে 7,7 এবং হচ্ছে -5,10 বিন্দুটি সংযোগ রেখে x অক্ষ যে অনুপাতে সেট করে তা নির্ণয় করে এবং হচ্ছে সেট বিন্দুর ভুজ নির্ণয় করো। একটা বইয়ে তোমাদের ম্যাথ, কিন্তু আমি চাচ্ছি যে একটু ভিন্নভাবে তোমাদের এই ম্যাথটা কীভাবে সলভ করা যায় সেটা দেখানোর জন্য। এটা আমার হচ্ছে ধরো x অক্ষ এবং হচ্ছে y অক্ষ, আর এই বিন্দুর স্থানাঙ্কগুলো চলো আমরা বের করে ফেলি। এটা হচ্ছে আমার হচ্ছে সেই 7,7 সে পয়েন্টটা, আর এটা থাকলো আমার হচ্ছে -5 -10 এই বিন্দুটা। এই দুই সর্বোচ্চ টান দেই, অর্থাৎ এটা হচ্ছে আমার এ এবং এটা হচ্ছে আমার বি। আচ্ছা, আর আমাকে বের করতে হবে যে এখান থেকে এই বিন্দুর সংযোগ থেকে এই x অক্ষটা কত অনুপাতে অন্তর্বিভক্তিকরণ করে। তো আমরা ধরে নিলাম যে এখান থেকে এ থেকে আমরা হচ্ছে এই যে পয়েন্ট সি, সেই সি দূরত্ব হচ্ছে আমার হচ্ছে m1, এবং এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে আমার যদি m2 হয়। তো আমাকে আসলে বের করতে বলছে যে m1 = m2 সমান কত। তো এখন একটা জিনিস খেয়াল করো যে এটা যদি আমার হচ্ছে 7,7 পয়েন্ট হয়, তো আমি এটা বলতে পারবো যে এখান থেকে এটুকু দূরত্ব আমার হচ্ছে 7, কারণ হচ্ছে আমার হচ্ছে কোটি হচ্ছে 7। আর এখানে এই বি পয়েন্টের থেকে আমি এটা বলতে পারবো যে আমার হচ্ছে x অক্ষ থেকে এর যে দূরত্ব সেটা হচ্ছে আমার 10, কারণ এটা হচ্ছে এর কোটি হচ্ছে আমার হচ্ছে -10, আর দূরত্ব তো সবসময় হচ্ছে ধনাত্মক হয়। আর দেখো যে এটা কিন্তু এই কোণ আর এই কোণ হচ্ছে আমার সেম, অর্থাৎ তারা হচ্ছে বিপরীত কোণ। অর্থাৎ আর এখানে দেখো যে এই যে ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ ACD এবং ত্রিভুজ BCE, এই ত্রিভুজ কিন্তু হচ্ছে একটা সাদৃশ্যকোণী ত্রিভুজ। তো সাদৃশ্যকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কিন্তু সবসময় সমান হয়। তা আমরা এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে m1/m2 হচ্ছে এর বাহু 7 ডিভাইড বাই এর একটা বাহু
তো দেখো আমরা এখান থেকে চট করে বের করতে পারলাম যে হ্যাঁ এখানে এক্স অক্ষ এদের সংযোগ রেখাকে 7:10 অনুপাতে আমার অন্তর্বিভক্তিকরণ করবে। আর যে ভুজ, সেই ভুজটা চলো আমরা নির্ণয় করি। সেই ভুজ এক্স ইকুয়াল হচ্ছে m1 x2, m1 এর মান হচ্ছে আমার 7 এবং x2 এর মান হচ্ছে আমার -5, 7 to -5 প্লাস m2 y1, m2 এর মান হচ্ছে আমার 10 এবং y1 এর মান হচ্ছে আমার 7, 10 to 7 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অর্থাৎ 10 প্লাস 7 ইকুয়াল আমরা লিখতে পারবো 35 ডিভাইড বাই 17, আর এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা দেখবো হচ্ছে প্রতিবিম্ব বিন্দু কীভাবে নির্ণয় করতে হয়। তোমাকে বলা হলো যে b5, -3 এর সাপেক্ষে a1, 2 এর প্রতিবিম্ব বিন্দুটা বের করো। তো তোমাকে আসলে এটা নির্ণয় করতে বলছে যে এখানে হচ্ছে আমার a পয়েন্টটা আছে 1, 2, এবার এখানে হচ্ছে আমার b পয়েন্টটা 5, -3। তোমাকে বলছে যে বি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্টের একটা প্রতিবিম্ব বিন্দুটা নির্ণয় করো। তো প্রতিবিম্ব বিন্দু কীভাবে নির্ণয় করে, তো এটা তোমাকে এখান থেকে এটা বুঝতে হবে যে হ্যাঁ বি পয়েন্টে আমার একটা আয়না আছে, ধরলাম এটা হচ্ছে আমার সেই আয়নাটা, এবং ওই আয়নার ভিতর যে এ পয়েন্টকে নতুনভাবে যে দেখা যাবে, তো আমাকে বলছে যে হ্যাঁ সেই পয়েন্টটাই তুমি বের করো। অর্থাৎ এখানে যদি আমি একটা আয়না রাখি, তো ওই আয়নাতে আমি এই পয়েন্টকে আমি কীভাবে কত দূরে দেখবো, আমি হচ্ছে সেই পয়েন্টটাই আমাকে বের করতে হবে। তো আচ্ছা, তো আমি এটা জানি যে হ্যাঁ সমতল দর্পণে বস্তু যত দূরে থাকে প্রতিবিম্ব আসলে কিন্তু তার ঠিক তত দূরে হয়। আর আমি এখানে যে পয়েন্টটা ধরো হচ্ছে এখানে যে সি পয়েন্টে নেব, সেই সি পয়েন্টটা হচ্ছে আমার এই পয়েন্টের হচ্ছে প্রতিবিম্ব। তাই যেহেতু এখান থেকে এইটুকু দূরত্ব যদি সমান হয় এবং বি থেকে যদি সি পয়েন্টের দূরত্ব যদি সমান হয়, তাহলে আমি এটা বলতে পারবো যে হ্যাঁ এই বি পয়েন্টটা আমার এ পয়েন্ট এবং সি পয়েন্ট এই দুইটা পয়েন্টকে আমার আসলে হচ্ছে সমবিভক্ত করছে। অর্থাৎ সি পয়েন্টটা যদি আমার হচ্ছে এক্স, ওয়াই হয়, তো এখান থেকে আমি এটা বলতে পারবো যে বি ইকুয়াল হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, অতএব এক্স ইকুয়াল হচ্ছে 5×10 থেকে 1 বিয়োগ হলে আমার হচ্ছে 9। আর এটা বলতে পারবো যে -3 ইকুয়াল 2 প্লাস ওয়াই ডিভাইড বাই 2, অতএব ওয়াই ইকুয়াল 3×6 হচ্ছে -8। অর্থাৎ আমি যে সি পয়েন্টটা পাইলাম সেই সি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 9, -8। এখন আমরা দেখব যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, অর্থাৎ আজকের যে আলোচনার এ থেকে ডি অধ্যায় এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সঞ্চারপথের সমীকরণ বের করা। তো দেখো সঞ্চারপথের সমীকরণের একটা সূত্র আমি লিখছি যে প্রদত্ত শর্ত বা শর্তসমূহ হতে সঞ্চারপথ নির্দেশক সেটের কোনো বিন্দুর ভুজ এবং কোটির মধ্যে যে বীজগাণিতিক সম্পর্ক পাওয়া যায় তাই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। আর প্রদত্ত শর্ত বা শর্তসমূহ এটা আসলে তোমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে সঞ্চারপথ নির্দেশক সেটের কোনো বিন্দুর ভুজ। আচ্ছা আমি ধরে নিলাম যে সঞ্চারপথ নির্দেশক যে সেট হবে সেটা হচ্ছে আমার এক্স এবং ওয়াই, এটা হচ্ছে আমার সঞ্চারপথ নির্দেশক সেট হবে, এবং ওই বিন্দুর যে ভুজ এক্স এবং কোটি ওয়াই এদের মাঝে একটা যে বীজগাণিতিক যে সম্পর্ক আমি যে পাবো সেটাই হচ্ছে আমার সঞ্চারপথের সমীকরণ। তো সঞ্চারপথের সমীকরণ বের করার জন্য আমি এই 3টা স্টেপ তোমাদের ফলো করতে বলবো। আসলে এটা এই 3টা স্টেপ আসলে কোনো বই না, এটা আসলে আমি তোমাদের নিজে ম্যাথ করার সুবিধার জন্য আমি নিজে এটা তোমাদের লিখে দিচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে প্রদত্ত প্রশ্নের ভেরিয়েবল খুঁজে বের করা, অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্নের ভেতর কী ভেরিয়েবল আছে সেটাকে আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। তারপরে হচ্ছে প্রশ্নের ভেরিয়েবলের মাধ্যমে সঞ্চারপথ নির্দেশক সেটকে প্রকাশ করতে হবে। আর কিছুক্ষণ আগে আমি বললাম যে সঞ্চারপথ নির্দেশক যে সেট সেটা হচ্ছে আমার এক্স, ওয়াই, অর্থাৎ আমি হচ্ছে প্রশ্নে যে ভেরিয়েবল পাবো সেই ভেরিয়েবলকে দিয়ে আমি হচ্ছে এই এক্স এবং ওয়াই মাধ্যমে আমি প্রকাশ করব। এবং 3 নাম্বার হচ্ছে তাদের মাঝে সম্পর্ক নির্ণয় করব, অথবা 1 নাম্বার স্টেপের যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলকে আমি হচ্ছে আউট করার চেষ্টা করব। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার সঞ্চারপথের সমীকরণ। তো চলো ম্যাথ করার মাধ্যমে আমি দেখি এই 3টা স্টেপ অ্যাপ্লাই করে আমি অনেক কঠিন ম্যাথগুলো কীভাবে আমি ইজিভাবে সলভ করি। তো তোমাদের একটা প্রশ্ন দেওয়া হলো যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা দণ্ডের প্রান্তদ্বয় পরস্পর লম্বা দুটি সরলরেখার উপর গতিশীল, দণ্ডের উপর যে বিন্দু তাকে 1:2 অনুপাতে বিভক্ত করে তার সঞ্চারপথ বের করো। অর্থাৎ তোমাকে বলা হয়েছে যে পরস্পর লম্বা দুইটা প্রান্ত আছে এবং একটা সরলরেখা, এই ধরো একটা সরলরেখা এই প্রান্তের উপর মানে হচ্ছে গতিশীল, অর্থাৎ সে আসলে এভাবে আসলে সে পড়ে যেতে থাকছে। হ্যাঁ,
তো আমি ধরে নিলাম যে এখানে যে নিচের যে প্রান্ত আছে সেই প্রান্ত তো আস্তে আস্তে এখানে সরে যাচ্ছে। তো যেহেতু এখানে সরে যাচ্ছে, তো আমি ধরে নিলাম যে এখান থেকে আমার যে এইটুকু যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটাকে আমি ধরলাম হচ্ছে এ, কারণ সে আসলে মানটা আসলে পরিবর্তন হচ্ছে এবং এই উপর প্রান্তটা আস্তে আস্তে আসলে তোমার নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমি ধরলাম যে হ্যাঁ, এখানে একটা ভেরিয়েবল আছে, উপর থেকে যে নিচে পড়ে যাচ্ছে সেই ভেরিয়েবলটাকে আমি ধরলাম হচ্ছে বি। এবং আরেকটা তোমাকে বলা হয়েছে যে এখানে যে পয়েন্টটা আমার 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার সঞ্চারপথ বের করা, তো আমি ধরলাম যে এটা আমার হচ্ছে পি পয়েন্ট। আমি ধরলাম যে সঞ্চারপথ হবে এখানে যে পি পয়েন্ট, সেই পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। তো দেখো যে এখানে প্রথমে বলছি যে প্রদত্ত প্রশ্নের ভেরিয়েবল খুঁজে বের করা। আমি আসলে প্রশ্নের যে ফার্স্ট যে কাজটা ছিল সেটা হচ্ছে প্রশ্নের ভেতর যে কোন ভেরিয়েবলগুলো আছে সেটাকে বের করা। দেখো আমি ভেরিয়েবল কিন্তু দুইটা পাইছি, এ ভেরিয়েবল এবং হচ্ছে বি ভেরিয়েবল। আচ্ছা, এখন দেখো যে সেকেন্ড যে স্টেপ, সেখানে আমি যাব যে প্রশ্নের ভেরিয়েবলের মাধ্যমে সঞ্চারপথ নির্দেশক সেটের অর্থাৎ এক্স, ওয়াই অর্থাৎ, আর এখানে আমার যে সঞ্চারপথ যে সেটটা নির্দেশ করবে, আমি ধরলাম যে পি পয়েন্টটাতে আমার ওই সঞ্চারপথ নির্দেশক যে সেট আছে সেটা হচ্ছে এক্স, ওয়াই, সে তাকে আমি হচ্ছে এই ভেরিয়েবলগুলোর মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, আর এখানে বলা হয়েছে যে পি বিন্দুটা একে আমার হচ্ছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর এটা যদি আমার এটুকু দূরত্ব যদি এ হয়, তাহলে বলতে পারবো হ্যাঁ এটুকু দূরত্ব, এই পয়েন্টটা হচ্ছে আমার a,0 আর এই পয়েন্টটা হচ্ছে আমার 0,b। আর এখান থেকে আমি ধরলাম এটা হচ্ছে 1 হচ্ছে 2, কারণ হচ্ছে সে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাই আমি এখান থেকে এটা বলতে পারবো যে এক্স এর মান হচ্ছে m1, এখানে যে এক্স এর যে মান। এখন এই পি পয়েন্টটা একে আমার হচ্ছে ধরো তোমার 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ এখান থেকে এটুকু হচ্ছে আমার 1, এখান থেকে এটুকু হচ্ছে আমার যদি 2 হয়, তাহলে আমি বলতে পারবো যে এক্স এর যে মান সেটা হচ্ছে m1 x2 অর্থাৎ 1:0 প্লাস m2 y1 2a ডিভাইড বাই m1 প্লাস m2 1 প্লাস 2 সমান হচ্ছে twice a by 3, অতএব a সমান 3x by 2। ঠিক অনুরূপভাবে আমি এখান থেকে এটা বলতে পারবো যে y সমান হচ্ছে m1 y2 অর্থাৎ 1:b প্লাস m2 y1 2 to 0 এবারে 1 প্লাস 2 সমান b ডিভাইড বাই 3, অতএব b সমান 3y। তো দেখো যে এখানে ছিল হচ্ছে প্রশ্নের ভেরিয়েবলের মাধ্যমে সঞ্চারপথ নির্দেশক সেটকে প্রকাশ করে। আমি কিন্তু এক্স এবং ওয়াইকে প্রশ্নের যে ভেরিয়েবল এ আবার বি আছে তার মাধ্যমে আমি হচ্ছে একে প্রকাশ করে দিছি। এখন আমার নিচের যে কাজ, যে 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে তাদের মাঝে সম্পর্ক নির্ণয় করতে হবে, অথবা যে 1 নম্বর স্টেপের যে ভেরিয়েবল অর্থাৎ প্রশ্নের আমার যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলকে আমার আউট করতে হবে। তো এখান থেকে একটা জিনিস দেখো যে আমার এখান থেকে আমি হচ্ছে কি সম্পর্কটা পাচ্ছি, এখান থেকে এই দূরত্বটুকু আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে আমার হচ্ছে এই দ্বন্দ্বের দৈর্ঘ্য ছিল আমার হচ্ছে এল। তো দেখো আমি কি এখান থেকে একটা সম্পর্ক পাচ্ছি যে পিথাগোরাসের সূত্র কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারছি। তো এই অনুসারে আমি এটা বলতে পারবো যে হ্যাঁ এল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমি যদি এখন এই এ এবং বির মান যদি এখানে যদি বসে দিই, তাহলে কিন্তু দেখো যে 1 নম্বর স্টেপের যে অর্থাৎ হচ্ছে প্রথম প্রশ্নের যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল কিন্তু আউট হয়ে যাচ্ছে, আর যেটা পাবো এটাই হচ্ছে আমার সঞ্চারপথের সমীকরণ। অর্থাৎ এর মান যদি আমি বসাই দিই এল স্কোয়ার ইকুয়াল 3x বাই 2 স্কোয়ার প্লাস বির মান যদি বসাই দিই 3y স্কোয়ার, তো যেটা পাচ্ছি এটাই আমার অ্যান্সার। তো চলো এখন আমাদের সঞ্চারপথ সম্পর্কিত আরেকটা ম্যাথ করবো একটু গল্পের মাধ্যমে। ধরো এটা তোমার বাসা, এটা হলো তোমার বাসা, এটা হচ্ছে তোমার রাস্তা। একদিন কি করলো, একদিন রাতে একটা চোর আসলো, সে এখান থেকে একটা মই লাগালো, রাস্তার উপর সেই মইটা লাগে, তোমার ওর টার্গেট হচ্ছে সে তোমার বাসার ছাদের উপর উঠে তারপরে সে তোমার বাড়িতে প্রবেশ করবে। তো কি হলো দেখো যে এই মইটার দৈর্ঘ্য ধরো হচ্ছে আমার এল। তো এই চোরটা যখন আস্তে আস্তে উঠতে উঠতে সে যখন একবারে মইয়ের মাঝখানে পয়েন্টে চলে আসলো,
ধরো হচ্ছে এখানে ওই চোরটা আছে, তো তখন কি হলো, এই মইটা এদিকে সরে যেতে থাকলো এবং উপরের প্রান্তটা নিচের দিকে নেমে আসতে থাকলো। এখন তোমাকে বলতে হবে যে এই যে চোর, এই চোরের যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথটা দেখতে কীরকম হবে। আর যেহেতু সেই এই চোরটা মাঝখানে পয়েন্টে চলে আসছে, তো আমি এটা বলতে পারবো যে এখান থেকে এটুকু যে দূরত্ব সেটা হচ্ছে আমার L/2, এখান থেকে এটুকু দূরত্ব সেটা হচ্ছে আমার L/2। আমি ধরে নিলাম যে এই চোরের যে সঞ্চার পথের যে ভেরিয়েবল হবে সেটা হচ্ছে আমার x, y। আচ্ছা, আর যেহেতু এই নিচের প্রান্তটা আমার এদিকে সরে যাচ্ছে, তাই আমি এটা বলতে পারি যে হ্যাঁ, এখানে একটা ভেরিয়েবল আছে, উপরে একটা ভেরিয়েবল আছে, কারণ আমার প্রশ্নের প্রথম স্টেপ ছিল প্রদত্ত প্রশ্নের ভেরিয়েবলগুলো খুঁজে বের করা। আর আমি এই ভেরিয়েবলগুলো আমি এখান থেকে পাচ্ছি। আমি ধরে নিলাম যে কোনো মুহূর্তে এইটুকু দূরত্ব হচ্ছে আমার এ একটা হচ্ছে ভেরিয়েবল, এবং সেই মুহূর্তে এখান থেকে এইটুকু যে দূরত্ব সেটা হচ্ছে আমার হচ্ছে ধরে নিলাম বি হচ্ছে আমার আরেকটা ভেরিয়েবল। আর এই যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমার a,0, উপরে যে পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে আমার 0, b। এবং এখান থেকে আমি হচ্ছে এটা তো নিমিষে বলে দিতে পারি যে x ইকুয়াল a+0/2, অর্থাৎ a/2। কারণ কি, কারণ হচ্ছে সে এই চোরটা এই ময়ের মাঝখানে পয়েন্টে ছিল। আর এখান থেকে আমি আরও বলতে পারি যে y ইকুয়াল হচ্ছে b+0/2, কারণ হচ্ছে এই চোরটা এই ময়ের একবারে মাস পয়েন্টে ছিল। আচ্ছা, আর এখান থেকে দেখো যে আমি হচ্ছে সঞ্চার পথে যে ভেরিয়েবল তাকে আমি প্রশ্নের ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ a সমান হচ্ছে 2x এবং b সমান হচ্ছে 2y। কারণ আমার 2 নম্বর স্টেপটা ছিল প্রশ্নের ভেরিয়েবলের মাধ্যমে সঞ্চার পথ নির্দেশক সেট অর্থাৎ x, y কে আমার প্রকাশ করা। আর আমার যে 3 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, অথবা 1 নম্বর স্টেপের ভেরিয়েবলকে আউট করতে হবে। আচ্ছা, তো এদের মাঝে আমি হচ্ছে এখন কি সম্পর্কটা পাচ্ছি দেখো তো। ঠিক ওই মুহূর্তে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সে উৎপন্ন করবে। সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা এটা বলতে পারি যে L² ইকুয়াল a² প্লাস b²। আর এখন যদি আমি হচ্ছে এ আর বির মান যদি বসাই দিই, তাহলে হচ্ছে প্রথমে প্রশ্নে আমার যে ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবলটা আউট হয়ে যাবে। তাই যেটা আমি পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার, 2x² প্লাস 2y হোল স্কোয়ার, বা x² প্লাস y² ডিভাইড বাই L²। এটা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ, অর্থাৎ সেই চোখটা যখন পড়ে যাবে সে এরকম এখানে একটা বৃত্ত উৎপন্ন করে সে আসলে চলতে থাকবে। আচ্ছা, তো চলো এখন আমরা ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যাগুলো দেখব। তো ত্রিকোণমিতি আজকে আমার আলোচনা করার কথা ছিল হচ্ছে ই, এফ এবং জি। তো ই আর এফ এই অধ্যায়টা শুধু তোমাদের যদি বই যদি ভালোভাবে করে থাকো তবে যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবা। তো আমি আজকে দেখাবো যে জি অধ্যায়ের যে কিছু সমস্যা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো এই ক্ষেত্রে প্রথমে আমি ত্রিভুজের গুণাবলী সম্পর্কিত কিছু আলোচনা চলে আসে। এখানে দেখো যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ ABC। আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমার হচ্ছে ছোট হাতের একে দ্বারা প্রকাশ করলাম, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, এবং সি কোণের বিপরীত বাহুকে আমি হচ্ছে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করলাম। এবং এই পয়েন্ট থেকে এই বাহুর ওপর যে লম্ব তাকে আমি হচ্ছে এইচএ, বি পয়েন্ট থেকে এই বি বাহুর ওপর যে লম্ব তাকে আমি হচ্ছে এইচবি, এবং সি পয়েন্ট থেকে সি বাহুর ওপর যে লম্ব তাকে আমি হচ্ছে এই সি দ্বারা প্রকাশ করলাম। আর সেকেন্ড যে ছবি দেখা যাচ্ছে সেখানে হচ্ছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের বাইরে একটা বৃত্ত আছে। আর এই যে আর সেই এ আর হচ্ছে এই যে ত্রিভুজ ABC এর হচ্ছে পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা। এবং 3 নম্বর চিত্রে তোমার হচ্ছে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের মাঝখানে একটা বৃত্ত, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো যে হ্যাঁ, এটা একটা অনেক 9-10-এর মতোই, যে এখানে যে আমার যে আটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার এই ত্রিভুজের অন্তবৃত্তের যে ব্যাসার্ধ সেটা। তো এই সূত্রগুলো তোমাদের আসলে বইয়ে আছে, আর বেশি কিছু আলোচনা করা নাই। বাট এখান থেকে আমি শুধুমাত্র এটা আলোচনা করব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আসলে হচ্ছে হাফ AHA দ্বারা বের করতে পারি, হাফ HB, হাফ HC। কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আরেকটা যে সূত্র, যে ক্ষেত্রফল সমান হচ্ছে RS। এখন এস হচ্ছে ত্রিভুজের যে অর্ধপরিসীমা সেটা, এবং হচ্ছে আর, এই আর হচ্ছে ওই ত্রিভুজের অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ সেটা। নেক্সট আমরা একটা ম্যাথ দেখে আসি যে একটি ত্রিভুজের
√3 + 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহু সংলগ্ন দুটি কোণ 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি হলে এর ক্ষেত্রফল কত? ধরো হচ্ছে এই বাহু √3 + 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, ত্রিভুজ এ বি সি, এবং এই বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, একটা ধরো হচ্ছে আমার 30 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এখান থেকে আমি প্রথমেই যেটা বের করব সেটা হচ্ছে এই ত্রিভুজের যে এই কোণ, সেই এই কোণের মানটা আমার হচ্ছে 180 মাইনাস 45 মাইনাস 30 সমান হচ্ছে 105 ডিগ্রি। আচ্ছা, আর এই ত্রিভুজের যে সম্পর্কিত যে অনুপাতের যে সূত্র, সেখান থেকে আমি এটা বলতে পারি যে a ডিভাইড বাই sin a ইকুয়াল b ডিভাইড বাই sin b ইকুয়াল c ডিভাইড বাই sin c। আর এখানে দেখো আমি হচ্ছে এর মান কত, আমার হচ্ছে √3 + 1, কারণ হচ্ছে এই কোণের যে বিপরীত যে বাহু সেটাই হচ্ছে আমার ছোট হাতের এ, আর sin a মান তো আমি হচ্ছে পাইলামই। আর এখানে যদি আমি হচ্ছে sin c মান তো আমার দেয়া আছে যে 45 ডিগ্রি। তো এখান থেকে আমি হচ্ছে c যে বাহু, অর্থাৎ এই কোণের যে বিপরীত যে বাহু যে c, সেই c এর মানটা আমি এভাবেই লিখতে পারি যে a ডিভাইড বাই sin a ইন্টু sin c ইকুয়াল, এর মান হচ্ছে আমার √3 + 1 sin c এর মান 45 ডিভাইড বাই sin এর মানটা হচ্ছে 5 ডিগ্রি। আচ্ছা, তো সিম্পলি আমার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ সি sin b। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো যে ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিন্তু এটাও লিখতে পারি যে হাফ এস sin b, অর্থাৎ আমি যে দুইটা বাহু নিব, আমি হচ্ছে ধরো হচ্ছে এই বাহু এবং এই বাহু নিছি, অর্থাৎ সি বাহু এবং এই বাহু নিছি, যে দুইটা বাহু নিব তাদের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের সাইনের মানটা আমি হচ্ছে তাদের সাথে গুণ করে দেব। আর যদি আমি হচ্ছে এই সবগুলোর মান যদি এখানে বসাই, তো আমি হচ্ছে ক্ষেত্রফলের মানটা পাবো হচ্ছে হাফ √3 + 1 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট একটা প্রবলেম দেখি যে একটি ত্রিভুজের বাহুগুলো x² + x + 1, 2x + 1, x² - 1 হয়, তবে এর যে বৃহত্তম কোণ সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো বৃহত্তম কোণ নির্ণয় করার ক্ষেত্রে তোমরা একটা থিওরি জানো যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটা আসলে হচ্ছে আমার যে বৃহত্তম কোণ সেটা। আচ্ছা, আর এখানে যে বাহুগুলোর মান দেওয়া আছে, তো এখানে দেখো হচ্ছে x এর মান হচ্ছে যদি 1 বসাই তাহলে কি এটা হচ্ছে আমার 3, 1 বসালে এটা হচ্ছে আমার হচ্ছে মানটা 3 হচ্ছে, 1 বসালে এই মানটা হচ্ছে আমার 0। আচ্ছা, x এর মান যদি আমি হচ্ছে 2 বসাই, 2 বসালে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে 4 + 2 + 1, অর্থাৎ এর মানটা পাচ্ছি আমি হচ্ছে 7। এখানে যদি আমি 2 বসাই, এর মানটা আমি পাচ্ছি হচ্ছে 5, এই মানটা আমি যদি 2 বসাই, এর মানটা হচ্ছে আমার 3। তো এখান থেকে আমি হচ্ছে x এর বিভিন্ন মানগুলো বসায়ে আমি বলে দিতে পারি যে হ্যাঁ, আমার প্রথম এই যে বাহু এটাই হচ্ছে আমার বৃহত্তম বাহু, আর এই বৃহত্তম বাহুকে ইউজ করে এর বিপরীত কোণ আমি হচ্ছে নির্ণয় করলে আমি হচ্ছে বৃহত্তম কোণটা পেয়ে যাব। তো বৃহত্তম এর বিপরীত কোণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে cos এর সূত্র, cos a। আচ্ছা, তো এখানে দেখো এটা যদি আমার হচ্ছে এই বাহু x² + x + 1, এটা যদি আমার হচ্ছে 2x + 1, এবং এটা যদি x² - 1 হয় এবং এই বাহুর যে বিপরীত কোণ সেটা যদি আমার হচ্ছে a হয়, তো আমি এখান থেকে এটা বলতে পারবো যে cos a ইকুয়াল x² - 1 হোল স্কোয়ার প্লাস 2x + 1 হোল স্কোয়ার মাইনাস x² + x - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x² - 1 ইন্টু 2x + 1। তো দেখো এখান থেকে আমি যে cos a সেই মানটা হচ্ছে আমার -1/2, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে হ্যাঁ, এর মান হচ্ছে আমার 120 ডিগ্রি, কারণ তোমরা এখন জানো যে এর মান যদি 120 ডিগ্রি হয় তবে cos এর মান হচ্ছে আমার -1/2। নেক্সট লাস্ট যে ম্যাথটা দেখবো যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ C এবং পরিসীমা 70 এবং হচ্ছে ব্যাসার্ধ যদি 6 হলে তোমাকে বলতে হবে যে মডুলাস অফ a - b সমান কত। তো চলো প্রথমে আমরা হচ্ছে একটা ছবি আঁকাই। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার যে সমকোণ C, এটা হচ্ছে আমার কোণ A এবং হচ্ছে এটা কোণ B।
এবং সি সমকোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করলাম। এ কোণের বিপরীত বাহুকে আমি হচ্ছে ছোট হাতের এবং বি বাহুর বিপরীত বাহুকে আমি ছোট হাতের বি দ্বারা প্রকাশ করলাম। তো তোমাদের এখানে বলা হয়েছে যে এর পরিসীমা হচ্ছে 70 এবং অন্ত ব্যাসার্ধ হচ্ছে 6। আচ্ছা, তো আমরা একটা থিওরি হয়তো এর আগে আমরা তোমাদের দেখাইছি যে ত্রিভুজের ক্ষেত্রফল থিটা ইকুয়াল হচ্ছে আর এস। আরটা হচ্ছে তার হচ্ছে অন্ত ব্যাসার্ধ এবং এস হচ্ছে তার অর্ধ পরিসীমা, কিন্তু এখানে আমার দেওয়া আছে পরিসীমা, তাই আমি এটাকে এভাবে লিখব 70/2, অর্থাৎ আমি অর্ধ পরিসীমা নিলাম এবং হচ্ছে যে অন্ত ব্যাসার্ধ 6, আর এর যে মান, এর মানটা হচ্ছে 210 একক। এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। অর্থাৎ আমি এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল যে 210 একক হয় সেটা আমি হচ্ছে দেখাইলাম। তো এখান থেকে আমি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আরেকভাবে বের করতে পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি হচ্ছে আমার এ এবং উচ্চতা হচ্ছে আমার বি। তো এখান থেকে আমি এটা লিখতে পারবো যে হাফ ইন্টু এ বি ইকুয়াল হচ্ছে 210, অর্থাৎ এবির মানটা হচ্ছে আমার 420। এটা ধরো আমার ইকুয়েশন 2। আচ্ছা, আর এখান থেকে দেখো একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তো আমরা জানি, এটা ধরো ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এবং বলা হয়েছে যে এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে 70, অর্থাৎ আমি এটাও বলতে পারবো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 70, অতএব এ প্লাস বি সমান হচ্ছে 70 মাইনাস সি। এখন উভয় পাশে যদি আমি হচ্ছে বর্গ করি তাহলে কি লিখতে পারবো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 70 মাইনাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি ইকুয়াল 4900 মাইনাস 40c প্লাস সি স্কোয়ার। আচ্ছা, আর এখানে দেখো কিছুক্ষণ আগে আমি দেখলাম যে হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে আমার সি স্কোয়ার। তো এখান থেকে আসলে আমার যে সি স্কোয়ার এবং হচ্ছে এ প্লাস বি এই পুরোটাকে আমার কেটে দেওয়া যায়, কারণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেই তো হচ্ছে আমার সি স্কোয়ার। আর এখানে যদি আমি হচ্ছে এ বির মান বসাই, যদি এই ইকুয়েশনটাকে আমি সলভ করি, তাহলে আমি যে ডাইরেক্টলি যে সির যে মানটা পাবো সেই মানটা হচ্ছে আমার 29। আচ্ছা, তো সির মান পেয়ে গেলাম, আমরা হচ্ছে এ বির মান জানি এবং হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মানটাও জানি। আচ্ছা, তো এখন এখানে থেকে আমি এটা বলতে পারবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান তো আমি জানি যে সি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। আর এখান থেকে দেখো যে আমি সির মান জানি হচ্ছে 29 এবং হচ্ছে এবির মান তো আমি জানি হচ্ছে 420। তো এই মানগুলো আমি যদি বসে দিই তাহলে কি পাচ্ছি, 841 মাইনাস 840 ইকুয়াল হচ্ছে 1, অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তো এখান থেকে এটা বলতে পারবো যে এ মাইনাস বি সমান হচ্ছে প্লাস মাইনাস 1। আমি এখান থেকে আসলে এটাও লিখতে পারবো মডুলাস অফ এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে আমার 1, কারণ হচ্ছে এখানে মডটা যদি আমি উঠে দিই তো মডটা উঠে দিলে আসলে আগের মতোই ফিরে আসবে। তো এটাই যেটা লিখলাম, তো এটা হচ্ছে আমাকে দেখাতে বলছে, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ মডুলাস এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে আমার 1। আজকের লেকচার আপাতত এই পর্যন্তই। তো শেষ কথা আমি বলবো যে সবসময় একটা কথা বলি যে হ্যাঁ তোমরা সবসময় মেইন বইটাকে ফলো করবা। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ তোমরা যদি বইয়ে যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তো আমি যেটা আশা করি যে তোমরা বাইরে অ্যাডমিশন টেস্ট বা হচ্ছে বোর্ড পরীক্ষা সহ আর বিভিন্ন টেস্টে যে প্রশ্নগুলো আসবে সেখানে তোমরা আসলে কখনোই আটকাবা না, কারণ হচ্ছে ত্রিকোণমিতিতে আসলে বেশি কিছু আসে না। তো সবসময় তোমরা ত্রিকোণমিতি এবং হচ্ছে ক্যালকুলাসের ক্ষেত্রে মেইন বইটাকে বেশি করে ফলো করো। ধন্যবাদ সবাইকে।